পাহাড়ের মেঘেদের দেশ বান্দরবান, যেখানে প্রতি বাঁকে অপেক্ষা করে নতুন এক বিস্ময়। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভ্রমণ ভিডিওতে। এবারের এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বান্দরবান শহর থেকে কেওক্রাডং যাবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় কি খরচ, কোথায় কি নিয়ম, তার যাবতীয় সবকিছু। আমাদের এবারের ভ্রমণ গন্তব্য বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং। তবে এবারের যাত্রাটা একটু ভিন্ন, কারণ আমরা যাচ্ছি ডে লং ট্রিপে, অর্থাৎ একদিনেই যাওয়া এবং ফিরে আসা। ঘড়িতে তখন সকাল ৮টা। আমরা ৪ জন মিলে বান্দরবান শহর থেকে আমাদের স্বপ্নের অভিযানের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এই যাত্রার সঙ্গী একটি জিপ, যার ভাড়া পড়েছে ১৩,০০০ টাকা। আমাদের সারথি বা ড্রাইভার হিসেবে আছেন অভিজ্ঞ শাহ আলম ভাই। তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। হোটেল থেকে ঠিক সকাল ৮টায় গাড়ি আমাদের পিক করল। টানেলের নিচ দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল পার হয়ে আমাদের জিপ নীলগিরির আঁকাবাঁকা রাস্তা বেয়ে প্রথম স্পট মিলনছড়ির দিকে ধাবিত হলো। মিলনছড়িতে পৌঁছাতেই আমাদের প্রথম বিরতি। এখানে পুলিশের একটি ক্যাম্প রয়েছে। নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকের এনআইডি কার্ডের ১ কপি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম। কিছুক্ষণের জন্য পাহাড়ের নিস্তব্ধতায় দাঁড়িয়ে রইলাম। নিচে বয়ে চলা সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য যেন মনের সব ক্লান্তি ধুয়ে দিল। এরপর আমরা পৌঁছালাম শৈলপ্রপাত জলপ্রপাতে। শীতকাল হওয়ায় জলের প্রবাহ কিছুটা কম ছিল। পাহাড়ি দোকানগুলোও ছিল প্রায় বন্ধ। তবুও প্রকৃতির এই শান্ত রূপ উপভোগ করতে ভুললাম না। এরপর আমাদের যাত্রা ওয়াই জংশন আর্মি ক্যাম্পের দিকে। এখানে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হলো। খুব ক্ষুধা লেগেছিল, কারণ তাড়াহুড়োয় সকালের নাস্তা করা হয়নি। ড্রাইভার শাহ আলম ভাই অভয় দিয়ে বললেন রুমা বাজার গিয়ে ভালো কিছু খাওয়া যাবে, কিন্তু রুমা পৌঁছাতে আমাদের বেশ দেরি হয়ে গেল। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, রুমা ব্রিজের আগেই দ্বিতীয় আর্মি ক্যাম্প ও বগালেক টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার। আগে শুধু এনআইডি কার্ড দিয়েই চলতো, কিন্তু এখন নিয়ম বদলেছে। এখন সব পর্যটককে অনলাইনে এন্ট্রি করতে হয়। ড্রাইভার এবং পর্যটকদের যাবতীয় তথ্য অনলাইনে পূরণ করে জনপ্রতি 50 টাকা
বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে হয়। এখান থেকেই গাইড নির্ধারণ করে দেওয়া হয়। এই অনলাইন রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়ম নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো এবং এই চ্যানেলে তা প্রকাশ করব। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকাল 11টার দিকে আমরা রুমা বাজার পৌঁছালাম। সেখানে থাকা ঐতিহ্যবাহী রুমা উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরটি দর্শন করলাম। ট্যুরিস্ট সার্ভিস সেন্টার থেকে আমাদের জন্য নির্ধারিত গাইড প্রদীপ বড়ুয়াকে সাথে নিলাম। প্রদীপ বড়ুয়া সাহেবের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। গাইড ফি 800 টাকা গাইডকে প্রদান করতে হবে, যা ট্যুর শেষে পরিশোধযোগ্য। নাস্তা সেরে 11টা 30 আমরা আবারও রওনা হলাম। রুমা থানার পুলিশ চেকপোস্টের এখানে আমাদেরকে আরো একবার যাত্রা বিরতি দিতে হলো। এখানে পুলিশের যে টিম রয়েছে তাদের কাছে পুনরায় আমাদের এনআইডি কার্ড এবং কি কারণে আমরা বেড়াতে এসেছি এবং কোথায় কোথায় ঘুরতে চাই তার বিস্তারিত এখানে আবার বলতে হলো এবং রুমা বাজারের পূর্বে আর্মি ক্যাম্পে যে রেজিস্ট্রেশনটি আমরা করেছিলাম তার টোকেনটি এখানে দেখাতে হলো। কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করলাম ছবির মতো সুন্দর একটি পাড়ায়, যার নাম মুনলাই পাড়া। খুবই পপুলার একটি পাড়া। যারা টুরিস্ট এই বগালে বা কেওক্রাডেম ঘুরতে যায় তারা এই মুনলাই পাড়ায় একটু দাঁড়াবেই, কারণ এই পাড়ায় রয়েছে অনেক ফুলের বাগান, ফুলের গাছ, রাস্তার দুই পাশ দিয়ে সাজানো গোছানো একটি পাড়া। পাহাড়ের কোলে সাজানো এই পাড়াটি দেখে মন সত্যি ভরে গেল। মুনলাই পাড়া পার হতেই শুরু হলো আসল রোমাঞ্চ। চড়াই উতরাই আর খাড়া পাহাড়ি রাস্তা। আমাদের জিপ কখনো সোজা আকাশের দিকে উঠছে তো কখনো মনে হচ্ছে খাদে নেমে যাচ্ছে। যাত্রাপথে এমন একটি রাস্তার দেখা পেলাম যা একটি আস্ত পাহাড় বা পাথর কেটে দুই ভাগ করে বানানো হয়েছে। দৃশ্যটি দেখে মুহূর্তেই মনে পড়ে গেল লাদাখের রকি পর্বতের কথা। আমাদের দেশের বুকেই যেন এক টুকরো মিনি লাদাখ। প্রখর রোদে বেশি সময় নষ্ট না করে আমরা সামনে এগোতেই চোখের সামনে ভেসে উঠল নীল জলের বগালে। এখানে তৃতীয়বারের মতো আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে হলো। ফেরার পথে এখানে স্নান করার পরিকল্পনা রেখে আমরা সামনে এগিয়ে চললাম। বগালের ছাড়িয়ে রাস্তা আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠল। রাস্তার দুপাশে বিশাল এলাকা জুড়ে
সাদা কাশফুলের সমারোহ। অবাক হলাম এই ভেবে যে এখন তো শরৎকাল নয়, তবে এখানে কেন এত কাশফুল? প্রকৃতির এই খেয়াল দেখে মুগ্ধ হলাম। এরপর আমাদের সামনে এলো দার্জিলিং পাড়া। অত্যন্ত পরিপাটি এবং সাজানো গুছানো এই পাড়াটি দেখে মনে হলো ভারতের দার্জিলিং এর কথা। সময়ের অভাবে এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, এর স্নিগ্ধতা মনে গেঁথে রইল। এই পাড়াটিও অনেকটা মুনলাই পাড়ার মতো, খুব সুন্দর, চোখে লেগে থাকার মতো, মেমোরিতে গেঁথে রাখার মতো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চোখের সামনে ভেসে উঠল আমাদের স্বপ্নের কেওক্রাডং। সর্বমোট 5টি পয়েন্টে এন্ট্রি করার পর আমরা কেওক্রাডং এর চূড়ায় পা রাখলাম। কেওক্রাডং এ প্রবেশের পূর্বেই রয়েছে আর্মি ক্যাম্প। এই আর্মি ক্যাম্পে পঞ্চমবারের মতো এন্ট্রি করতে হলো এবং তাদেরকে আমাদের ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করতে হলো। তারপরেই চূড়ান্তভাবে আমরা অনুমতি পেলাম কেওক্রাডং অভিযানের, কেওক্রাডং এর যে চূড়া সেটি বিজয় করার এবং চূড়ায় পা রাখার। এই পর্যায়ে কেওক্রাডং সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। কেওক্রাডং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3172 ফুট। মতভেদে কম বেশি হতে পারে। এটি একসময় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত ছিল, তবে বর্তমানে অন্যান্য আরো কয়েকটি শৃঙ্গ বা চূড়া বাংলাদেশ সরকার আবিষ্কার করেছে, যেগুলো বৈজ্ঞানিকভাবে গবেষণা করে, জরিপ করে, পরীক্ষা নিরীক্ষা করে, বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে দেখেছে। তাজিংডং, তারপরে সাকা হাপং, এই জাতীয় চূড়াগুলো কেওক্রাডং এর চূড়া থেকেও উঁচু। তো যে কারণে এখন আর এটিকে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বলার উপায় নেই। 90-এর দশক শেষে এটি সাধারণ দর্শকের জন্য মূলত উন্মুক্ত করে দেওয়া হয় এবং এর সৌন্দর্য সম্পর্কে মানুষ অবগত হওয়া শুরু করে। শুরুর দিকে মানুষ এখানে মূলত রুমা বাজার থেকে ট্রেকিং করে হেঁটে আসতো। এই মুনলাই পাড়া, এই দার্জিলিং পাড়া, বগা লেক হয়ে মানুষ হেঁটে এই জায়গায় আসতো। কিন্তু সময়ের পরিক্রমায় এখন এই পথটি হয়ে গেছে সুন্দর, সুগম। বাংলাদেশ আর্মির সহযোগিতায় বাংলাদেশ আর্মি তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম আনা নেওয়া করার জন্য পরিবহনের কাজে এই রাস্তাটি তৈরি করে এবং সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়, যার জন্য আমরা যারা সাধারণ পর্যটক, যাদের পায়ে হেঁটে ট্রেকিং করে এই কেওক্রাডং-এ আসতে হতো, তারা অতি সহজেই এরকম জিপে করে বা চাবের গাড়িতে করে সহজেই কেওক্রাডং-এ আমরা আসতে পারছি। তার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে, আর্মিকে ধন্যবাদ দিতেই হয়। এবার আসি কেওক্রাডং ভ্রমণের উপযুক্ত সময়। শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি ট্রেকিং এর জন্য আরামদায়ক, তবে বর্ষায় এর চারপাশের সবুজ রূপ দেখার মতো। আমি মনে করি যদি কেউ বাংলাদেশের সৌন্দর্য দেখতে চায়, তাকে বর্ষাকালেই বাংলাদেশ ভ্রমণ করতে হবে। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রামের সীতাকুণ্ড, সবুজ, সিলেট, এইসব জায়গা যদি বর্ষাকালে ভ্রমণ করা যায়, বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই কেওক্রাডং-এ কি দেখবেন? এখান থেকে দাঁড়িয়ে চারপাশের পাহাড়ি ঢেউ আর মেঘের লুকোচুরি দেখা যায়। সকালে একরকম আকাশের রং দেখবেন, তো বিকেলে আকাশের আরেক রকম রক্তবর্ণ, কোনো সময় নীলাভ বর্ণ দেখবেন।
পাশেই রয়েছে জাদিপাই ঝর্ণা, যা বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণা। তবে সেখানে যেতে হলে বাড়তি 2 থেকে 3 ঘন্টার প্রয়োজন হয়। যেহেতু আমরা এবার ডে লং প্রোগ্রাম করেছি, সেই কারণে, এবং আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করতে রুমা বাজারের আগে যে আর্মি ক্যাম্প, সেখানে বেশ খানিকটা সময় কেটে গেছে, আমরা জাদিপাই ঝর্ণায় যাওয়ার মতো যথেষ্ট সময় আমাদের হাতে ছিল না। আপনারা যদি সময় ম্যানেজ করতে পারেন ডে লং এ, তাহলে আপনারা চেষ্টা করতে পারেন। তবে যারা এখানে রাত্রি যাপন করবে, তাদের জন্য জাদিপাই ঝর্ণাটা ঘুরে আসা অবশ্যই মনে করি বাধ্যতামূলক। তাহলে আপনাদের একটা সুন্দর মেমোরি আপনারা সাথে নিয়ে ফিরতে পারবেন। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এখানে কিন্তু থাকার বেশ কয়েকটি হোটেল বা কটেজ আছে। আপনারা চাইলে এই কটেজগুলো এখানে এসে সরাসরি বুকিং করতে পারবেন, অথবা আসার পূর্বেই অনলাইনে অথবা এদের সাথে ফোনে কথা বলে বুকিং রাখতে পারবেন। সিজন ভেদে এখানকার রুম ভাড়া 1000 থেকে 3000 টাকা হতে পারে। প্রতি রুমে 4 জন থেকে 8 জন বা 10 জন শেয়ারিং রুমে আপনারা থাকতে পারেন। তবে এখানে কিন্তু প্রতি রুমে টয়লেট নেই বলে দেই। এখানে কয়েকটা রুমের জন্য একটি কমন টয়লেট আছে, সেই কমন টয়লেট আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবং খাবার পানি এবং জল খরচের পানির বেশ অভাব, তাই এখানকার পানি ব্যবহার করতে হবে খুব সাবধানে এবং বুঝে শুনে। কেওক্রাডনে চূড়ায় গিয়ে আমরা বেশ খানিকটা সময় কাটালাম, অনেক ফিল্মিং করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আমরা এই শীতের শেষে গিয়েছি, ফাল্গুনের শেষে গিয়েছি, চৈত্র মাসে, যে কারণে এখানে মেঘ তেমন ছিল না, বৃষ্টির সময় নয়, এবং চারপাশের পাহাড়টি বেশ রুক্ষ ছিল, ন্যাড়া ছিল, সবুজ ছিল না। তবে যদি বর্ষাকালে আমরা আসতে পারতাম, তাহলে পরে চারপাশের পরিবেশটি অনেক সবুজ দেখতে পেতাম, অনেক গাছপালা দেখতে পেতাম, এবং অনেক মেঘ দেখতে পেতাম, এবং সূর্যের বা আকাশের নানা রকম রঙিন দৃশ্য দেখতে পেতাম। সেগুলো আমরা এবার মিস করেছি। চেষ্টা করব হয়তো কোনো এক সময় আবারও বর্ষার সময় প্ল্যান করার জন্য। কেওক্রাডনের চূড়ায় যখন আমরা দাঁড়ালাম, আকাশের একগুচ্ছ পেঁয়াজি মেঘ যেন আমাদের অভিবাদন জানালো। ক্লান্ত শরীরে যখন ফিরতে শুরু করলাম, তখন মেঘগুলো আমাদের পিছু ছাড়েনি। আর এই যে দেখতে পাচ্ছেন বগা লেক, আমি জানি না এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, এই যে বগা লেকটা, পুরো বগা লেক, আর এই যে পাশে হলো বগা লেক পাড়া, আর এই যে পাহাড়ি রাস্তা। আর কিছুক্ষণের মধ্যে আমরা বগা লেকে চলে যাব। যোগ করেন আগে ভাগে আমি সেই বান্দরবানের অপূর্ব নীলাভূমি আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। কোথায় কোথায় দেখান দাদা? আসলে আমাদের রুমাতে এই প্রথমে শুরুতে হলো মুল্লাইপাড়া, একটা বাংলাদেশের পরিষ্কার সুন্দর একটা গ্রাম আছে। এরপরে আপনার বোগা লেকের পরে কিয়াগড়ের দার্জিলিং পাড়া আছে। দার্জিলিং পাড়ার আবার এই আমরা যেই জায়গাটা আছি, এটা একটা খুব সুন্দর জায়গা। আরও অনেক জায়গা আছে, আমি চেষ্টা করবো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি ঘুরতে চেষ্টা করবো। আপনাদের এখানে ট্যুরিস্টদের জন্য নির্ধারিত ফি কত? আমাদের আজকে গিয়ে যদি আজকে ব্যাক করলে 800 টাকা, আর যদি রাত থাকে তাহলে 1600 টাকা থাকা খাওয়া আপনাদেরই বহন করতে হবে। এটাই। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। নাম্বারটা হলো 01869690294। এই নাম্বারে যদি যোগাযোগ, আবার একটু বলুন। 018
69690294। আগে ভাগে যদি যোগাযোগ করেন তাহলে আমাকে পেয়ে যাবেন, আমি আনতে পারবো। ফেরার পথে বগা লেকের স্বচ্ছ জলে স্নান করে শরীরের সব ক্লান্তি দূর করলাম। বন্ধুরা, আমাদের এই কেওক্রাডং অভিযান সিরিজটি 4 থেকে 5টি পর্বে বিভক্ত হবে। আমি চেষ্টা করব প্রতিটি তথ্য, যেমন যাতায়াত, ভাড়া, খাবার ও রেজিস্ট্রেশন বিস্তারিতভাবে তুলে ধরতে, যাতে আপনারা সহজেই এই ট্রিপটি প্ল্যান করতে পারেন। এই প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে তো এই পাথর এখানে আসার কোনো প্রশ্নই আসে না, নাকি? এই পাথর এখানে কিভাবে আসবে? এই পাথরের কি কোনো গল্প আছে বাবা? দুইটা ছোট ছেলে সুন্দর মাছ মারছে এই লেকের জলে। দেখি মাছ পাই কিনা। কেমন মাছ উঠছে? আমি তো ঢাকা জেলা থেকে এসেছি, ঢাকা থেকে ঘুরতে আসলাম, এবং আমার সাথে একজন আছে পিরোজপুর থেকে এসেছে, একজন রংপুর, একজন কুড়িগ্রাম থেকে এসেছে। আমরা তো আমাদেরটা বললাম। আপনি কোন জেলা থেকে এই বগা লেক দেখতে এসেছেন বলবেন, অথবা আপনি কোন জেলা থেকে এই বগা লেকে আপনি যেতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানান। জানতে চাই কারা কারা এই বগা লেকের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওগুলো। জেলার সহ আপনারা লিখে জানান। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই বেল বাটনটি চাপতে ভুলবেন না। আমি দেখেছি অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু হয়তো ভুল করে সাবস্ক্রাইব বাটনটি চাপতে ভুলে গিয়েছেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।